বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, স্বর্ণস কুকিং অ্যান্ড লাইফস্টাইল ব্লগ চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের নতুন আরেকটি ভিডিও। তো এখন বাজে প্রায় রাত 11:30টার মতো, আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি ভিডিওটা স্টার্ট করতেছি। তো এখন ভিডিওটা স্টার্ট করার কারণ হচ্ছে, আমার এক আপু আমাকে অনেক দিন আগে বলেছিল যে তুমি সকালে কি ব্রেকফাস্ট করো বা বানাও সেটা আমাদের সঙ্গে একটু শেয়ার করো। তো ওই কথাটা মাথায় রেখেই ভিডিওটা স্টার্ট করলাম। তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা তো জানো যে আমার যে দিদা আগে আমার বাসায় থাকতো, সে একটা জরুরি কাজে আর কি বাড়ি গিয়ে আটকা পড়ে গেছে। সে আপাতত আর কি নাই। তো আমার একটু কাজের চাপ পড়ে যাচ্ছে, আর এই কাজের চাপটা একটু কমানোর জন্যই আমি রাত্রে কিছু কাজ আর কি গুছিয়ে রাখি, যাতে আমার সকালবেলা উঠে অত তাড়াহুড়া না বাঁধে। তো তার জন্যই এই ব্যবস্থা করছি। তো এখন যেহেতু প্রচণ্ড গরম, সকালে আমি হেলদি কিছু আর কি বানানোর সবসময় ট্রাই করি। তো এখন হচ্ছে সাবু দিয়ে একটা হেলদি একটা রেসিপি আমি তোমাদের তৈরি করে দেখাবো, মানে সকালে দেখাবো। তো এখন আর কি সেটা আর কি গুছিয়ে নিচ্ছি, কারণ আমি যে সাবুটা দিয়ে করব সেই সাবুটা আর কি রাত্রেই ভিজিয়ে রাখবো, না হলে সারা রাত ভিজিয়ে না রাখলে সাবুটা নরম হবে না। এজন্য আর কি রাত্রেই হচ্ছে পানি দিয়ে আর কি ভিজিয়ে রাখবো, আর সাথে যে বাদামগুলো নিয়েছি সেগুলোও আর কি ভিজিয়ে রাখবো। তো এর সাথে আর আমি কিছু ফল অ্যাড করব, তো সেগুলো আর কি আমি সব ফ্রিজ থেকে বাইরে বের করে আমি রেখে দেবো সারা রাতের জন্য। আর সকালবেলা যাতে আমার কাছে সব কিছু গোছানো থাকে, আমি ঝটপট করে আর কি তৈরি করে দিতে পারি, কারণ আমার হাজব্যান্ড ও 8টার মধ্যেই আর কি অফিসে বের হয়ে যায়, আর মেয়ে তো সকালে স্কুলে চলে যায়। ও আর এগুলো কিছু খায় না, কারণ আমার হাজব্যান্ড যাওয়ার আগেই আমার মেয়ে স্কুলের জন্য আর কি বের হয়ে যায়। ও প্রায় 6:30টার মতো স্কুলে বের হয়, কারণ 7টার মধ্যে আর কি ওর ক্লাস শুরু হয়ে যায়। তো যার জন্য অত সকালে ও এগুলো কিছু খেতে পারে না, ওকে যে টিফিনটা দেওয়া হয় সেটাই আর কি খায়। আর বাসায় আসার পরে হয়তো যা থাকে দুধ, কর্নফ্লেক্স অথবা হচ্ছে কোনো ফ্রুটস অথবা যাই হোক যে সময় যেটা থাকে, না থাকলে হয়তো একটা রুটি, ডিম এগুলো আর কি ভেজে দিই, এগুলোই আর কি খেয়ে নেয়। তো এই তো আমার সকালের সব কিছু মোটামুটি গোছানো শেষ। এগুলো আর কি এভাবে করে সারা রাতের জন্য রেখে দিব। আর এর সাথে শুধু একটু দুধ লাগবে, সেটাও আমি ফ্রিজ থেকে বাইরে বের করে রেখে দিয়েছি। তো এগুলো এভাবেই থাক, তোমাদের সাথে কথা হবে সকালবেলা। তো গুড মর্নিং ফ্রেন্ড, এখন কিন্তু সকাল 8টার মতো বাজে। আমার হাজব্যান্ডকে কিন্তু আগেই খেতে দিয়ে দিয়েছি, ও কিন্তু খেয়ে চলে গেছে। তো এইখানে কাল রাতে যে ফলগুলো বের করে রেখেছিলাম, কলা, আপেল, আঙ্গুর আর হচ্ছে খেজুর, সেগুলো আর কি আমি অফ স্ক্রিনেই কেটে নিয়েছি, এগুলো তোমাদের দেখাতে পারিনি। আর যে বাদামগুলা সেগুলো আর কি দিয়ে নিয়েছি। আর এখন এই যে দুধ, এটা আর কি আমি দুধটা আর কি মানে জাল করে আর কি ঠান্ডা করে নিয়েছিলাম, তো সেটাই আর কি দিয়ে দিলাম। তো এখন জাস্ট এটা আর কি মিলিয়ে নিলেই হয়ে যাবে। যে সকল আপুরা আজই আমার চ্যানেলে নতুন জয়েন করেছো আর এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, আশা করি তারা তাড়াতাড়ি করে নেবে। আর পাশে থাকা যে বেল বাটনটি আছে অবশ্যই সেটা প্রেস করে রাখবে, যাতে এরপর আমি ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর আমার আজকের ভিডিওটি দেখার পরে যদি কোনো কারণে তোমাদের কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায়, তো প্লিজ একটা লাইক করে দিও, কারণ তোমাদের ছোট্ট একটা লাইক আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে কিন্তু পৌঁছে দিবে। অনেক দিন আগে আমার এক আপু আমাকে কমেন্ট করেছিলে যে তুমি রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। শুধু ওই আপুটা না, ইদানিং দেখছি অনেকেই আমার ভিডিও দেখার পরে এরকম একটা কথা আমাকে বলে, মানে আমাদের হচ্ছে মানে হিসাবি বৌমা, তারপরে হচ্ছে আরও এরকম টাইপের অনেক কমেন্টস আমি পাই। তোমাদের কাছ থেকে পাওয়া এরকম একটা কমপ্লিমেন্ট, তোমাদের কাছ থেকে পাওয়া এরকম ভালোবাসা সত্যিই কিন্তু আমাকে অনেক আনন্দ দেয়। তবে সত্যি কথা বলতে কি, তোমরা তো এখন আমার ফ্যামিলি মেম্বারের মতোই হয়ে গেছো। তোমাদের সাথে শেয়ার করতে আমার আসলে কোনো মানে লজ্জা ভয় কোনো কিছুই আর কি নাই। তো তোমাদের সাথে তো আমি শেয়ার করতেই পারি, তোমরা আমার বন্ধুর মতো। তো আসলে এই কথাটা আমি আমার বিয়ের পরে অনেকবার শুনেছি, যারাই আমাকে মানে দেখেছে আগে পরে মানে বিয়ের পরে, তো ওরা অনেকবারই আমাকে এই কথাটা আমি অনেকবারই শুনেছি যে তুমি রূপে যেমন লক্ষ্মী গুণেও সরস্বতী। তো এরকম মানে এরকম হয়তো কথার কথা আর কি বলে। তো বিয়ের পর আসলে আমি মানে এটা অবশ্য বুঝেছি যে আমি মানে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী কিনা জানি না, তবে আমি এটা আর কি বুঝেছি যে আমি কিন্তু আসলেই লক্ষ্মী ভাগ্যী। তো হঠাৎ করে এই কথাটা কেন বলছি এটা আমি একটু পরেই বলতেছি। তোমরা এই যে দেখতে পাচ্ছ স্ক্রিনে যে এই যে পাঞ্জাবি পরা লোকটা, এটা হচ্ছে আমার শ্বশুর বাবা। তো আসলে শ্বশুর বাবা তো বলা হয় না, তোমাদের একটু বোঝানোর জন্য বলি। আমি আমার বাবাকে মানে আমার নিজের যে বাবা তাকে আমি হচ্ছে বাপি বলি, আর আমার যে শ্বশুর বাবাকে আমি হচ্ছে বাবা বলি। তো যাই হোক, এই যে হচ্ছে আমার বাবা।
তো বাবার শরীরটা একটু খারাপ, তো এমনিতেও অনেক দিন ধরে আর কি ঢাকায় আসবে আসবে বলতেছিল, কিন্তু আসেনি। আর এখন একটু শরীরটা খারাপ, এজন্য আর কি আসছে। আর যেহেতু তার 2 ছেলে ডাক্তার, তারা দুইজনেই ঢাকায় থাকে, তো এখানে আসলে বাবারও একটু ভালো লাগে আর আমাদেরও ভালো লাগে। তো যাই হোক আর কি বাবা এই যে এসেছে। তো যেহেতু বাবা এসেছে, তো এই জন্য আর কি ওই কথাটা মনে পড়লো যে আমি বললাম না যে আমি আসলেই লক্ষ্মী ভাগ্যী। তো কেন লক্ষ্মী ভাগ্যী সেটাই তোমাদের এখন বলবো। প্রথম প্রমাণটা পেয়েছে হচ্ছে আমি আমার এই শ্বশুর শাশুড়িকে পেয়ে। আমার শ্বশুর শাশুড়ি দুজনেই গ্রামের মানুষ, খুবই অল্প শিক্ষিত মানুষ, কিন্তু আমি বলবো যে তাদের ধ্যান ধারণা, চিন্তা ভাবনা, মন মানসিকতা মানে 8-10টা শহুরে শিক্ষিত জানাশোনা শ্বশুর শাশুড়িদের থেকে অনেক উন্নত। আর ওনারা আসলে এতটাই ভালো যে ওনাদের ভালো বলতে গেলে মানে আমার কম বলা হয়ে যাবে। তো তোমাদের এই যে একটা কারণ দেখাই, যে বাবার সাথে দেখো আমি কিন্তু একদম মেয়ের মতো, মানে বাবার কোনো রকমের কোনো সে নাই, মানে শুধু বাবার না আমার শাশুড়িরও, যে আমরা কি পরলাম কি খেলাম, মানে এই যে গেঞ্জি পরলাম না প্যান্ট পরলাম, কি দিয়ে কি করলাম না করলাম, এইসব বিষয়ে তাদের কোনো রকমের কোনো কথা নাই। মানে আমরা যখন যেটা বলি তারা সেভাবেই করে আর কি শোনে, সেভাবেই করেই মানে কোনো রকমের কোনো নাই তাদের সামনে। আমাদের হচ্ছে যে আমার শ্বশুর মানে ওরকম তারাও কখনো থাকে না, আর আমিও কখনোই তাদের কাছে থাকি না, তাদের মেয়ে হয়েই থাকি। আর দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে এমন একটা শ্বশুর বাড়ি পেয়ে, এমন হচ্ছে দেবর ননদ এদের পেয়েও আমার কাছে মনে হয় যে আমি আসলেই হচ্ছে লক্ষ্মী ভাগ্যী। কারণ আমার দেবর ননদগুলো ওরাও খুব ঠান্ডা, মানে ঠান্ডা মনের মানুষ, মানে সবাই হচ্ছে ঠান্ডা মাথার মানুষ, কেউ কোনো চিৎকার চেঁচামেচি না, সবাই মানে কেউ কারো অত ধারে না, যারা মানে সব সময় হচ্ছে যে যারটা নিজেরটা নিয়েই আর কি তারা থাকতে পছন্দ করে, যে বৌদি কি করলো কি পড়লো কি খেলো কোথায় গেল, ঠিক আছে, এগুলো নিয়ে হচ্ছে তাদের কখনোই কোনো মাথা ব্যথা নেই। আর আমিও তাদের সেভাবেই দেখি, আমার নিজের মানে বোনকেও যেরকম দেখি, আমার ননদ দেবর ওদেরকেও আমি সেরকম দেখি। তো যাই হোক, এই যে সব কিছু মিলাই আমার কাছে মনে হয় যে আমি আসলেই লক্ষ্মী ভাগ্যী। তো তোমাদের সাথে কথা বলছি আর দেখো যে ঝুম করে কিন্তু বৃষ্টি হয়ে গেছে, এর মাঝখানে কিন্তু অনেক বৃষ্টি হয়েছে, কারণ বৃষ্টি হওয়ার পর মানে অন্ধকার হয়ে আসছিল, তো এখন আবার একটু আলো ফুটছে। আর এই যে দেখো বাতাস এসে আমার গাছগুলা সব হেলে পড়ছে, তো সেগুলোকেই একটু ঠিকঠাক করে দিচ্ছিলাম। আমার দেশের যে প্রিয় আপুরা আছে তারা রেগুলার আমার ভিডিও দেখছে, সেই সাথে কিন্তু দেশের গণ্ডি পেরিয়েও অনেক আপু বা বোন বা দিদিরা আমার ভিডিও কিন্তু নিয়মিত দেখছো। তো এটা জেনে আমার যে কি ভালো লাগে তা আসলে বলে বোঝাতে পারবো না। মানে আমার মতো একটা সাধারণ গৃহিণী তোমাদের কাছে এত দূর পর্যন্ত যে পৌঁছাতে পারবো, এটা আমি কখনোই আর কি কল্পনা করিনি, মানে এমনকি আমি আশাও করিনি। তো যাই হোক, যেভাবেই হোক তোমাদের কাছ পর্যন্ত যে পৌঁছাতে পেরেছি, তোমাদের যে এত ভালোবাসাচ্ছি, তো এটাই আমার জন্য আসলে অনেক বড় পাওয়া। বান্দরবন থেকে ঘুরে আসার পরে আমার হাজব্যান্ডের মাজায় আর পিঠে আর কি বেশ কিছুদিন ধরে একটু ব্যথা করছে, তো এই জন্য আর কি রেগুলার এই হট ওয়াটার ব্যাগটা নিয়ে আর কি ও গরম সেক দেয়, এই জন্যই আর কি বিছানায় এটা ছিল। সকালের নাস্তা শেষ করে নিয়ে সবাইকে মোটামুটি খাওয়া দাওয়া আর কি শেষ করিয়ে এখন এসেছি আর কি ঘর একটু গুছিয়ে নেব। তো ঘর গোছানোর কাজটা হয়ে গেলে তারপরে হচ্ছে রান্নায় চলে যাব। আর আজকে তোমাদের বেশ কিছু রান্না করে দেখাবো। আমার শ্বশুর বাড়ি থেকে আসার সময় হচ্ছে মানে আমার শ্বশুরের হাতে লাগানো হচ্ছে যে কচু, সেগুলো নিয়ে আসছে, তো সেইটা দিয়ে আমি 2-3টা রেসিপি করে তোমাদের দেখাবো। আর ওইটা ছাড়াও যে তোমার ধুন্দল না কি বলে, ওইটা দিয়ে আমি একটা রেসিপি করে দেখাবো, রেসিপি তো না একটা ভর্তা করে দেখাবো, খুবই একটা স্পেশাল ভর্তা, মানে আমার হাতের, মানে যে যতবার খেয়েছে ওই ভর্তাটা সবাই ওইটা প্রশংসা করেছে, তো ভাবলাম যে ওইটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে ভিডিও লাস্ট পর্যন্ত আমার সঙ্গেই থাকবা। নতুন নতুন বিছানার চাদর পাততে আমার কিন্তু খুবই ভালো লাগে, তো আমি মানে প্রায় এরকম করি, হয়তো মানে মাসে 1-2টা করে আমি বিছানার চাদর কিনতেই থাকি। আর যখনই একটা বিছানার চাদর নতুন কিনি তখনই হচ্ছে সেটা আমি আমার ঘরে রেখে পাতি, তারপরে যখন 1-2বার ধোয়া হয়ে যায়, একটু পুরানো হয়ে যায়, তারপরে দেখা যায় কি যে আমার যে গেস্ট রুম আছে আমি সেই গেস্ট রুমে আর কি দিয়ে দিই, তখন আবার নতুন আবার কিনে নিয়ে এসে আবার ওইটা পাতি। তো এরকম করে করে না আমার হচ্ছে অনেক বেশি জমা হয়ে গেছে। এখন হচ্ছে যে কোনো কিছু, সেটা নতুন হোক বা আমার কোনো কথা হোক বা কিছু একটা হোক, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে কিন্তু আমার ভালোই লাগে। মনে হয় যে আমি আমার সামনে অনেক আপুরা আছে, তাদের সঙ্গে আমি কথা বলতেছি, গল্প করতেছি, আর তোমাদের সঙ্গে গল্প করতেছি, কাজ করতেছি, মানে এটা ভেবেও আমার ভীষণ আনন্দ হয়। আগেও হচ্ছে আমি কাজ করতাম, কিন্তু আমি কাজে আগে এতটা আনন্দ পেতাম না যতটা না আমি এখন পাই। আর তোমাদের ভালোবাসা পেলে, তোমাদের সাপোর্ট পেলে আমি এইভাবেই করেই আমার কাজের মাধ্যমে আমি তোমাদের আরও অনেক কাছে যেতে চাই। তো
দেখো সকালের কাজ মোটামুটি করতে করতে যে এখন 12টা বেজে গেছে, আর আমার যে ছোটা বুয়া সে হচ্ছে আমার তরকারি একটু গুছিয়ে দিয়ে গেছে। আর এই যে দেখো বৃষ্টি হওয়ার পরে এখন কি পরিমাণে হাওয়া দিচ্ছে, মানে হাওয়ায় হচ্ছে মনে হচ্ছে ঘর আর কি উড়ায় নিয়ে যাবে। তো অন্যান্য দিন গরমে গরমে রান্না করতে আর কি খুব কষ্ট হয়, তো আজকে মনে হয় আর কি ততটা কষ্ট হবে না। আজকে মনটাও খুব ফুরফুরে আছে, আর যেহেতু শ্বশুর বাবা আসছে তো আজকে একটু চলো ভালো মন্দ রান্না করি। তো এই যে প্রথমে দেখতে পাচ্ছ এটা ঝিঙে বলে না ধুন্দল বলে, আমি মাঝে মাঝে না গুলাই ফেলি। তো যাই হোক যেটাই হোক না কেন, এটা হচ্ছে এখন ভর্তা বানাবো। আমার অনেক বন্ধুরা আছে যারা নতুন সংসারে প্রবেশ করেছো, তাদের জন্য আর কি হয়তো উপকার হতে পারে, এই জন্যই আর কি দেখানো। তো যাই হোক এই যে দেখো ওই ধুন্দলটা আর কি আমার খালা কেটে দিয়েছে। এখন এই যে এটাকে আমি হচ্ছে লবণ হলুদ দিয়ে ঢাকনা দিয়ে তারপরে কিছুক্ষণ আর কি সিদ্ধ করে নেব, যতক্ষণ না এটা আর কি নরম হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করব। এটা দেখো অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে, পানি ছেড়ে দিছে, আর এটা কিন্তু মানে নরমও হয়ে গেছে। তো এখন হচ্ছে এটাকে ঠান্ডা করে তারপরে হচ্ছে ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিব। আর এদিকে দেখো আমি অন্য একটা প্যানে কিন্তু গরম তেল মানে বসিয়ে দিয়েছি, আর এখন এর ভিতরে হচ্ছে পেঁয়াজ আর রসুন কুচি করে রাখছি আগেই, তো সেটা আর কি দিয়ে নিব। এটাকে আর কি একটু নরম হওয়ার জন্য আর কি ওয়েট করব, মানে ঢাকা দিয়ে দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে এটাকেও একটু নরম করে নিব। আর এটা একটু লাল লাল হয়ে আসা পর্যন্ত এটাকে আর কি এরকমভাবে ভাজতে থাকতে হবে। আর আমি এর ভিতরে কিছুটা হচ্ছে কাঁচা মরিচও দিয়ে দিলাম, আমি এর মধ্যে আর কি শুকনো মরিচও দিব, আমি সেই আন্দাজ মতো আর কি আমি হচ্ছে কাঁচা মরিচটা আর কি দিয়ে নিয়েছি। তো এই যে দেখো পেঁয়াজ রসুনটা এরকম ভাজা হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে করব কি মাঝখানে একটু ফাঁকা করে এখানে একটু তেল আসবে, তো এর ভিতরে আমি কিছুটা কালি জিরা দিয়ে দিব। কালি জিরাটা পরে দেওয়ার কারণ হচ্ছে কালি জিরাটা আমি বেশিক্ষণ ভাজবো না, এটা হালকা আছে অল্প একটু আর কি তেলের মধ্যে নাড়াচাড়া করে নিব। কালি জিরা তো এমনিও মানে শুধু হচ্ছে কাঁচাটাও কিন্তু খাওয়া যায়, তো এখানে হালকা একটু আর কি দিয়ে নিলাম। আর এই যে দেখো কিছুটা শুকনো মরিচ দিয়ে নিচ্ছি। আর এগুলো সব দেওয়ার পরে তারপরে যে ব্লেন্ডার করে রেখেছিলাম যে ওই যে ধুন্দলটা, সেটা আর কি এর ভিতর দিয়ে জাস্ট নাড়াচাড়া করে মানে যতক্ষণ পর্যন্ত হচ্ছে পানিটা থাকবে ততক্ষণ পর্যন্ত আর কি মানে ওটা আর কি নাড়াচাড়া করতেই থাকতে হবে। আর যখন একদম পানিটা শুকিয়ে চলে আসবে তখন আর কি রান্নাটা মানে ভর্তাটা হয়ে যাবে। তো এই যে দেখো এই যে ধুন্দলটা থেকে কিন্তু একদম এই যে পানি কিন্তু শুকিয়ে গেছে, তেলও কিন্তু এই যে দেখো ছেড়ে দিয়েছে। তেল কিন্তু যখন ছেড়ে দিবে তখন বুঝবা যে ভর্তাটা মোটামুটি রেডি। এখন এ পর্যায়ে আমি শুধু একটু ধনে পাতা দিয়ে আর কি নামিয়ে নিব। তো এই তো দেখো আমার কিন্তু ভর্তাটা অলমোস্ট ডান। এখন হচ্ছে আমি এই যে মানে বাটিতে নামিয়ে নিয়েছি, এটা আর কি জাস্ট এইভাবে গরম গরম পরিবেশন করে দাও, খেতে কিন্তু দুর্দান্ত হয়। এবার চলো এই যে চলে যায় আমার নেক্সট রান্নায়। এটা দেখো হচ্ছে যে কিন্তু আমার শ্বশুর বাবার নিজের হাতের লাগানো আর কি কচু, এগুলো খেতে কিন্তু এত মিষ্টি, আর মানে এরকম স্বাদ যত কচুই কিনি না কেন, যত মানে যেখান থেকেই কচু খাই না কেন, মানে এই স্বাদটা যেন আর কি কোথাও পাওয়া যায় না। তো কচু দিয়ে প্রথম যে রান্নাটা করব সেটা হচ্ছে কচুর মালাইকারি। মানে আমরা তো চিংড়ির মালাইকারি খেয়েছি, কিন্তু কচুর মালাইকারি কে কে খেয়েছো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর এটা কচুর মালাইকারি বলতেছি কেন, কারণ এটা হচ্ছে ওই যে মানে চিংড়ি মাছের মালাইকারি যেরকম আমরা টমেটো নারকেলের দুধ দিয়ে রান্না করি, তো আজকে এই রেসিপিটা আমি এইভাবেই রান্না করব। তো যার জন্য দেখো আমি কচুগুলো এই সাইজ করে আর কি কেটে নিয়েছি। তো তোমরা যেরকম করে আর কি খুশি সেভাবেই কাটতে পারো, একটু বড় বড় কাটলেও ভালো লাগে দেখতে। তো এইভাবে ছোট ছোট একটু মোটা মোটা করে কেটেছি, কারণ এই কচুগুলো হচ্ছে খুবই নরম, তো এই জন্য একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন একটু লবণ হলুদ আর কি মাখিয়ে নিয়েছি। লবণ হলুদ মেখে তারপরে হচ্ছে এটা তেলে করে একটু ভাজবো। আর আমি পুরো রান্নাটাই কিন্তু সরিষার তেলে করব, কারণ সরিষার তেল দিয়ে করলে এর স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়। কচুগুলা একটু হালকা আছে আর কি, ওই যে আমরা যেভাবে বেগুনটা ভাজি ওইভাবে করে একটু উল্টায় পাল্টায় আর কি ভেজে নিব। আর হালকা একটু আমি ঢেকে দিয়েছিলাম, যেহেতু এই কচুটা অনেক নরম, অত বেশি ঢাকার প্রয়োজন হয় না। তো এমনি তোমরা কেনা কচু যখন খাবা সেটা কিন্তু অবশ্যই একটু ঢাকা দিয়ে নিবা। তো যাই হোক এগুলোকে আর কি ভেজে আর কি উঠিয়ে নিব। আর এই পাশে হচ্ছে আমি নারকেল থেকে গরম জল দিয়ে আর কি দুধ বানিয়ে নিব। আর এই পাশে দেখো কড়াইতে কিন্তু তেল গরম করে তার ভিতরে হচ্ছে দারচিনি, এলাচ আর হচ্ছে লবঙ্গ, তেজপাতা আর শুকনো মরিচ এটা দিয়ে আর কি ফোড়ন দিয়ে নিয়েছি। আর এখন একটু লবণ দিয়ে নিলাম, কারণ এর ভিতরে হচ্ছে আমি এখন মশলা কষাবো, আর মশলা কষানোর আগে একটু লবণ দিয়ে নিলে আর কি মশলাটা থেকে আর কি মানে তেল ছিটে না, এই জন্য আর কি দিয়ে নিলাম। তো আমি প্রথমে পেঁয়াজ বাটাটা দিয়ে এটা একটু ভালো করে আর কি ভেজে নিব। আর তারপরে একে একে হচ্ছে আদা বাটা, রসুন বাটা এগুলো আর কি দিয়ে দেবো, জিরা বাটা, ধনে বাটা, তারপরে শুকনো মরিচের গুঁড়া, এক এক করে আমি সব মশলাগুলো দিয়ে দেবো।
সব মশলাগুলোকে হালকা একটু মানে ভাজা ভাজা করে নিয়েছি। এখন এর ভিতরে হচ্ছে টমেটো আমি পেস্ট করে নিয়েছি, সেই টমেটোটা আর কি দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে নিলাম একটু হলুদ গুঁড়া। সব মশলাগুলো দেওয়া হয়ে গেলে এরপরে হচ্ছে একটু গরম পানি দিয়ে মশলাটাকে আমি একটু ভালোভাবে ঢাকা দিয়ে একটু কষিয়ে নেব। দেখো মশলাটা কিন্তু অনেক সুন্দর কষে এসেছে আর হচ্ছে যে তেলও ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে হচ্ছে আগে থেকে যে কচুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আর কি এর ভিতরে দিয়ে আর একটু হালকা করে আর কি আমি কষিয়ে নেব। তারপরে যে নারকেলের দুধটা করেছিলাম সেটা আর কি দিয়ে তারপরে আমার রান্নাটা আর কি মোটামুটি হয়ে যাবে। এর মধ্যে কিন্তু আমি আর এক্সট্রা পানি দিইনি, আমি হচ্ছে পানি দিয়ে যে নারকেলের দুধটা বানিয়েছিলাম ওই দুধটাই সম্পূর্ণ এর ভিতরে দিয়ে আমি রান্না করব, এক্সট্রা আর কোনো পানি দিব না। তো কচুটাকে দেখো আমি কিন্তু ঢাকা দিয়ে খুব অল্প আছে অনেক সময় ধরে আস্তে আস্তে করে আর কি রান্না করেছি। আর হচ্ছে এখন এর ভিতরে কিছুটা কাঁচা মরিচ আর কি ভেঙে দেবো। আমি কিন্তু আগে শুকনো মরিচ দিয়েছি, তো সেই মানে সেটা চিন্তা করে আর কি কাঁচা মরিচগুলো ওইভাবে করে আর কি দিচ্ছি। তো উপর দিয়ে এভাবে কাঁচামরিচ ভেঙে দিলে গন্ধটাও আর কি বেশ ভালো পাওয়া যায় আর হচ্ছে হালকা হালকা একটু ঝাল হয়, অত বেশি ঝাল হয় না। তো যার জন্য এই যে কাঁচামরিচগুলো দিয়ে এখন একটু বসিয়ে রাখলেই কিন্তু রান্নাটা কিন্তু মোটামুটি হয়ে যাবে। তো এর মধ্যে কিন্তু আমি একটু চিনিও দেই, মানে হালকা 1 চিমটি আর কি কোনোর মধ্যে, কারণ কচুটা এমনি মিষ্টি। তো রান্নাটা দেখো একদম মানে কমপ্লিট আর কালারটা দেখো যে কি সুন্দর লাগতেছে, মানে মানে কালারটাই এত সুন্দর লাগতেছে আর খেতে না জানি অনেক মানে কত মজা হবে। তো আসলেই কিন্তু খেতে অনেক মজা হয়েছিল আর মজা হয়। তো তোমরা একটু এইভাবে যারা রান্না করো তারা তো করোই, আর যারা এভাবে রান্না এখনও করোনি তারা একবার প্লিজ রান্না এভাবে করে দেখো। আমার কাছে মনে হয় যে তোমাদের অনেক ভালো লাগবে রান্নাটা। কচুর এই রেসিপিটা আমার কাছে এত ভালো লাগে যে আমি যখন আর কি মানে রান্না করি আমি আগে এই কচুটা দিয়ে খেয়ে নিই, তারপরে হচ্ছে বাকি সব কিছু খাই। তো এই তো এগুলোই রান্না করেছিলাম আর সাথে হচ্ছে একটু পাবদা মাছের ঝোল করেছিলাম, যেভাবে সবাই আর কি মাছের ঝোল আমরা বানাই সেভাবে টমেটো দিয়ে তারপরে পেঁয়াজ রসুন দিয়ে আর কি যেভাবে আর কি আমরা মাছ রান্না করি তো সেভাবেই। তো আজকে ভিডিওটা আসলে অনেক বড় হয়ে গেছে, এখন যদি মাছ রান্নাটা তোমাদের দেখাতে যায় তাহলে কিন্তু আরও বড় হবে। তো অন্য কোনো একদিন তোমাদের হয়তো আবারও অন্য কোনো মানে ভিডিওতে তোমাদের দেখাবো। তো আজকে এ পর্যন্তই থাক, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে। তোমাদের একটা কমেন্ট পেলে কিন্তু আমার অনেক ভালো লাগে, আমার কিন্তু মানে মানে সমস্ত কষ্ট কিন্তু মানে হয়ে যায়, মানে সংসার করে স্বামী সংসার তারপরে বাচ্চা কাচ্চা সব কিছু সামলে কিন্তু তোমাদের সাথে একটু গল্প করার জন্য তোমাদের সাথে একটু ভালো সময় কাটানোর জন্য কিন্তু এই তোমাদের জন্যই ভিডিওগুলো কিন্তু আর কি বানাই। তো যদি তোমরা ভিডিওগুলো লাইক করো, তোমরা ভিডিওগুলো শেয়ার করো, তোমরা ভিডিওগুলো যদি পছন্দ করো তাহলেই কিন্তু আমার মানে আমার কষ্টটা আর কি দূর হয়ে যায়। তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বাই বাই।